বাংলার শিক্ষা ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের লেকচারটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং থাকবে, তাই জন্য মন দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তোমাদের যতটা কনসেপ্ট রয়েছে বায়ুমণ্ডল চ্যাপ্টার নিয়ে, সব কনসেপ্ট গুলো এখানে ক্লিয়ার হবে এবং আশা করি কোনো ডাউটও তোমাদের বেঁচে থাকবে না। তো আমরা যে বুকসটা কভার করছি সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোল ও পরিবেশ। এর তৃতীয় অধ্যায়টা আমরা দেখব, যেটা হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের পরিচয় ও বিস্তারটা দেখে নিচ্ছি। বায়ুমণ্ডল আসলে কি? তোমরা কেউ কি বলতে পারবে যে বায়ুমণ্ডলটা কি? তো বায়ুমণ্ডল যেটা হচ্ছে সেটা হচ্ছে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় সাগর, মহাসাগর, ভূপৃষ্ঠ, ভূ অভ্যন্তরে এবং বায়ুমণ্ডলে যে জলরাশি রয়েছে তাকে সম্মিলিতভাবে আমরা কি বলি? বায়ুমণ্ডল বলি। দেখো এখানে কঠিন বলতে কি বোঝানো হয়েছে? আমরা আগেই জানি জলের কটি অবস্থা, তিনটি। একটা কি আছে? কঠিন, তরল এবং তৃতীয়টা কি হচ্ছে? গ্যাসীয়। এই তিন অবস্থাতেই তো জল পাওয়া যায়। তো কঠিন যেটা রয়েছে, কঠিনটা হয়ে যাচ্ছে বরফ, ঠিক আছে, যেটা বরফে পরিণত হয়ে যায় যে জলটা। এবং তরল যেটা আমরা সমুদ্রে বা টিউবওয়েলে, নলকূপে বা তোমাদের গিয়ে ওই যে কুয়োতে সেখানকার যে জল থাকে সেগুলো কি থাকে? তরল ফর্মে থাকে, ঠিক আছে। এবং গ্যাসীয় যেগুলো জল সাগর, মহাসাগর বা আহ নদী নালা, যেখানকার জলগুলো কি হয়ে যায়? বাষ্পীয়ভূত হয়ে কি হয়ে যায়? উপরে উঠে যায়, ঠিক আছে, বায়ুমণ্ডলে। তো সেই জলটাকে আমরা কি বলি? গ্যাসীয় জল, ঠিক আছে। তো এই যে তিন রকমের যে জলের অবস্থা রয়েছে, বরফ, তরল এবং গ্যাসীয়, ঠিক আছে, কঠিন হয়ে গেল, কঠিন, তরল ও গ্যাসীয়। এই তিনটা যে জলরাশি রয়েছে, ঠিক আছে, এই তিনটাকেই আমরা যদি সম্মিলিতভাবে এক করে দিই তাহলে আমরা সেটাকে কি বলবো? বায়ুমণ্ডল। এটি পৃথিবীর জলবায়ু ও জীবকুলের অস্তিত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা অবস্থা বলে দিচ্ছি, যেরকম তরল ফর্মে আছে, ধরে নাও তরল আছে জলটা, এবার এই জলটা যদি নদী নালাতে আছে, ঠিক আছে, এটা নদী হয়ে গেল ধরে নাও। তো নদী নালাতে আছে, তো এগুলোর যে মানে আশেপাশের যে জমি জায়গাগুলো রয়েছে, ঠিক আছে, যদি এখানে ধান চাষ করা হয়, তো এই জলের মাধ্যমে এগুলো চাষ কিন্তু করতে পারবে। আবার এই জলই যখন বন্যার রূপ ধারণ করে, তখন কি করে? জীবজগতের খুবই মানে অসুবিধার সৃষ্টি হয়ে যায় এবং তারা বাঁচার জন্য অন্যান্য জায়গায় চলে যায়, বা ফসলগুলো কি হয়ে যায়? ফসলগুলো পুরো ডুবে যায় এবং ক্ষতি হয়। তো এই জন্যই বলা হয়েছে যে এটি পৃথিবীর জলবায়ু ও জীবকুলের অস্তিত্ব যে রক্ষা আছে সেটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার জলের বন্টনটা দেখে নিচ্ছি, বিভাজনটা। যদি এটা আমরা পৃথিবী ধরি, এখানে দেখো, এটা আমাদের গ্লোব হয়ে গেল, ম্যাপ, পৃথিবীর ম্যাপ। এবার দেখো এখানে কত ভাগ জল আছে? এখানে 71% কি আছে? জল আছে। এবং স্থল কতটা আছে? তো 29%। এই যে 71% যে জল রয়েছে, এটা কি রূপে আছে? কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায়, ঠিক আছে। বাকিটা কি হয়ে গেল? স্থল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপে যে পুরো জায়গাটা কি আছে? জলমগ্ন হয়ে আছে, ঠিক আছে। তো পৃথিবীর প্রায় 70.8% অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত আছে এবং স্থলভাগ বাকি যেটা রয়ে গেল 29.2%, সেটা হয়ে গেল তোমার গিয়ে স্থলভাগ। এবার এর কঠিন মানে অবস্থাটা বলেই দিয়েছি, কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় এই জলগুলো বিদ্যমান রয়েছে। এবার আমরা দেখব সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের তুলনা। সমুদ্র স্রোত কোনটাকে বলবো এবং সমুদ্র তরঙ্গ কোনটাকে বলবো? তো সমুদ্র তরঙ্গটা দেখছি যে বায়ু সমুদ্র জলের উপরিপৃষ্ঠে, ঠিক আছে, ধরে নাও এটা সমুদ্র আছে, এর কি আছে? এটা উপরিভাগ রয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল উপরিভাগ, ঠিক আছে, উপরের ভাগটা সমুদ্রের। তো এই যে উপরিপৃষ্ঠে যখন পীড়ন দেয়, মানে যখন যে বায়ু থাকে, বায়ু যখন এখানে মানে এর সমুদ্র জলের উপর পীড়ন দেয়, তো জলগুলো কিরকম হয়ে যায়? এরকম হয়ে যায়, ঠিক আছে, উপর নিচু হয়ে যায়। এই উপর নিচু হওয়া জলটাকেই কি বলা হয়?
সমুদ্র তরঙ্গ। ঠিক আছে, উপরিপৃষ্ঠে পীড়ন সৃষ্টি করে ছোট ছোট তরঙ্গ বা ঢেউ ঘটায়, এটাকেই আমরা কি বলি, সমুদ্র তরঙ্গ। এবার সমুদ্র স্রোতটা দেখে নিচ্ছি। তো বায়ু প্রবাহ পৃথিবীর আবর্তন, বায়ু প্রবাহ তো হচ্ছে, ধরে নাও এরকম ভাবে বায়ুটা প্রবাহ হচ্ছে এই দিক দিয়ে, ঠিক আছে, এটা সমুদ্র হয়ে গেল। ঠিক আছে, এটা সমুদ্র হয়ে গেল। এবার কি হচ্ছে, এই ক্ষেত্রে তোমার যে যে পৃথিবী কি করছে, পৃথিবীও তো আবর্তন করছে, এটা পৃথিবী হয়ে গেল, পৃথিবী কি করছে, রোটেট করছে, আবর্তন করছে। তোমাদেরকে আবর্তন গতি এবং পরিক্রমণ গতি বুঝিয়েছিলাম প্রথম ক্লাসে, গিয়ে দেখো। এবার কি হচ্ছে, যে পৃথিবী যখনই আবর্তন করছে, পৃথিবী যখনই ঘুরছে, সেই অবস্থাতে কি হবে, যে ওখানকার ধরে নাও এই যে এই সমুদ্র পৃষ্ঠকে, এটা ধরে নাও এটা হয়ে গেল তোমার গিয়ে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, এবং এটা হয়ে গেল আরব সি। ঠিক আছে, তো এটা হয়ে গেল আরব সাগর এবং এটা হয়ে গেল বঙ্গোপসাগর। তো ধরো এখানে কি রয়েছে, বে অফ বেঙ্গল। তো ধরে নাও এখানে লবণের ঘনত্ব কি আছে, বেশি আছে, এই জলে লবণের ঘনত্ব কি আছে, তো বেশি আছে, এবং এখানে লবণের ঘনত্ব কি আছে, কম আছে। তো এই জলগুলো কি করবে, কম ঘনত্ব, মানে যেখানে কম ঘনত্ব রয়েছে আর যেখানে বেশি ঘনত্ব রয়েছে, তো বেশি ঘনত্বের জলগুলো কি করবে, কম ঘনত্বের দিকে কিন্তু মানে গতি করবে। তো লবণতা ও উষ্ণতার তারতম্যে নিয়মিত একমুখী প্রবাহ হয়। ঠিক আছে, তো এখানে টেম্পারেচারও ম্যাটার করে। ধরে নাও এটা এটা পৃথিবী হয়ে গেল, এটা ধরে নাও পৃথিবী আছে। এবার কি হচ্ছে, এখানে কি আছে, এখানে লো প্রেসার বেল্ট আছে, তোমাদেরকে পড়িয়েছিলাম। এখানে কি রয়েছে, হাই প্রেসার বেল্ট। ঠিক আছে, আবার এখানে কি হবে, লো প্রেসার বেল্ট, আর উপরে কি হয়ে যাবে, হাই প্রেসার। তো এবার কি হচ্ছে, যে এখানে 0 ডিগ্রি আছে, এখানে কি করে, এখানে সূর্য লম্বভাবে কি করে, লম্বভাবে মানে রশ্মিটা দেয়। ঠিক আছে, 0 ডিগ্রিতে। এবার কি হচ্ছে, যে এখানকার তাপমান সবচেয়ে বেশি থাকে 0 ডিগ্রিতে। ঠিক আছে, এবার কি হচ্ছে, যে এই যে উপরে মেরু অঞ্চলগুলোতে আছে, সেখানকার তাপমান কি আছে, কম আছে। তো এই যে মানে বেশি তাপমান যেখানে রয়েছে, ধরে নাও 0 ডিগ্রিতে, তো এখানকার জলগুলো কি করবে, এখানকার জলগুলো মেরু অঞ্চলের দিকে কিন্তু প্রবাহ হতে থাকে। ঠিক আছে, তো ওটাই বলেছে যে উষ্ণতার তারতম্যে নিয়মিত একমুখী প্রবাহ। তাহলে ওশেন কারেন্টসটা কিভাবে হচ্ছে, এক তো বায়ু প্রবাহের ফলে পৃথিবীর কি হচ্ছে, আবর্তন গতি, তারপরে লবণতা ও উষ্ণতার তারতম্য, এর ফলে কি হচ্ছে, বায়ুটা মানে এই সমুদ্র তরঙ্গটা তৈরি হচ্ছে। এবার দেখে নিচ্ছি আমরা প্রবাহ প্রকৃতি। তো জলরাশি কেবল ওপরে ওঠা বা নিচে নামা করে আনুভূমিক স্থানান্তর ঘটে না। এই যে এখানে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে এটা কি আছে, সমুদ্র আছে। তো ধরে নাও এখানে মানে পীড়নটা পড়লো, প্রেসারটা পড়লো বায়ুর, তো জলগুলো কি হয়ে যায়, জলগুলো নিচে নেমে যায়। যখনই এখানকার জল নিচে নামবে, তো এই জলগুলো কোথায় যাবে, এই জলগুলো উপরে উঠে যাবে ওর পাশাপাশি। তো এই যে মানে উপরে ওঠা এবং নিচে নামা করছে, এই ক্ষেত্রে কিন্তু স্থানান্তর হচ্ছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না। কিন্তু সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি হচ্ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় কি করছিল, স্থানান্তরিত করছিল। তো বিশাল অঞ্চল জুড়ে প্রচুর জলরাশি নির্দিষ্ট পথে নিয়মিতভাবে একমুখী প্রবাহিত হয়। যখন আমরা দেখব যে তোমার ওশিয়ান কারেন্টস গুলো মেপে, তখন তোমাদেরকে দেখাবো ওখানে। ঠিক আছে, যে কিরকম করে মুভ করছে। এর প্রভাবে কি হচ্ছে, সমুদ্র তরঙ্গের প্রভাবে উপকূলের ভূমিরূপের পরিবর্তন ঘটায় এবং উপকূল আছড়ে পড়ে। সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি হয়, সংশ্লিষ্ট অঞ্চলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ও উষ্ণতার ভারসাম্য কিন্তু রক্ষা করে। ধরে নাও এটা হয়ে গেল তোমার গিয়ে 0 ডিগ্রি, এখানে সবসময় কি থাকে, এখানকার টেম্পারেচার বেশি থাকে। ঠিক আছে, এখানে কি আছে, উষ্ণ। এবং এই যে মেরু অঞ্চলে এখানকার টেম্পারেচার কি আছে, শীত। ঠিক আছে, তো এই যে এখান থেকে জলগুলো এদিকে আসে মেরু অঞ্চলের দিকে, তো এখানকার যে গরম জলগুলো এদিকে আসে, তো এর ফলে কি হয়, এখানকার যে টেম্পারেচার ছিল, টেম্পারেচার যদি 20 ডিগ্রি ছিল, ধরে নাও 20 বেশি হয়ে যাচ্ছে, ধরে নাও 10 ডিগ্রি ছিল, তো এই যে জলগুলো এখান থেকে আসে, তো এর ফলে কি হয়ে যায়, টেম্পারেচারটা বেড়ে যায়, 12 ডিগ্রি হয়ে যায়। এই জন্যই বলেছে এখানে যে উষ্ণতার ভারসাম্যকে রক্ষা করে। আশা করি বুঝতে পেরেছো। সমুদ্র স্রোতের এবার শ্রেণী বিভাগটা দেখে নিচ্ছি।
তো একটা হয়ে যাচ্ছে উষ্ণ স্রোত, যেটাকে আমরা কি বলি ওয়ার্ম কারেন্ট, এবং একটা হয়ে যাচ্ছে শীতল স্রোত, যেটাকে আমরা বলি কোল্ড কারেন্ট। তো উষ্ণ স্রোত এবং শীতল স্রোত কি আছে, আবার আসো পৃথিবীর ম্যাপে, এটা হয়ে গেল 0 ডিগ্রি, আর এটা হয়ে গেল তোমার গিয়ে ধরে নাও 66 ডিগ্রি। তো এটা হয়ে গেল তোমার মেরু অঞ্চল, ঠিক আছে, এটা হয়ে গেল মেরু অঞ্চল, এবং এটা 0 ডিগ্রি কোথায় আছে, বিষুব রেখা, এটা হয়ে গেল বিষুব রেখা, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, যে এখান থেকে যতটা মানে জলের স্রোতটা চলছে, ঠিক আছে, যেগুলো কারেন্টস গুলো এখান থেকে জন্ম নেয়, তো সেগুলো হয়ে গেল উষ্ণ কারেন্ট, এবং এখান থেকে যেগুলো কারেন্ট জন্ম নেয় সেগুলো কি হয়ে যায়, শীতল স্রোত। তো এই যে শীতল স্রোত কি করে, শীতল স্রোত এদিকে গরম কারেন্টের মানে যে উষ্ণ স্রোত আছে সেদিকে আসে, এবং যে উষ্ণ জলগুলো আছে, উষ্ণ স্রোত গুলো, সেগুলো কোথায় যায়, তোমার গিয়ে মেরু অঞ্চলের দিকে। এইভাবে কি করে, তো এইভাবে উষ্ণতা বজায় রাখে। এবার কি হচ্ছে, এর উৎপত্তিটা দেখে নিচ্ছি ওয়ার্ম কারেন্টের। এটা কি হচ্ছে, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্রে উৎপন্ন হয়, যেখানে টেম্পারেচার বেশি থাকে। এর বৈশিষ্ট্য কি আছে, এই স্রোতের জল প্রবাহিত অঞ্চলের জল অপেক্ষা কিছুটা উষ্ণ হয়, যেখান থেকে যাবে সেখানকার জল কি থাকে, উষ্ণ হয়। এর প্রভাব কি হয়, যে অঞ্চল দিয়ে বয়ে যায় সেখানকার তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দেয়। তো এটা হলো উষ্ণ স্রোত, ওয়ার্ম কারেন্টস। এবার দেখছি আমরা শীতল স্রোত, কোল্ড কারেন্টসটা। এর উৎপত্তি হচ্ছে উচ্চ অক্ষাংশে, যেরকম মেরু অঞ্চলে, ঠিক আছে, মেরু অঞ্চলে উৎপন্ন ও প্রবাহিত হয়। এর বৈশিষ্ট্য কি বলেছে, এই স্রোতের জল প্রবাহিত জলের তুলনায় শীতল হয়। যেগুলো জল প্রবাহিত হচ্ছে তার তুলনাতে কি থাকে, জলটা শীতল থাকে। এর প্রভাবে কি হচ্ছে, তো সংশ্লিষ্ট অঞ্চলের তাপমাত্রা কমায়, এবং এর সঙ্গে হিমশৈল ভেসে আসে। হিমশৈল কি, জলের উপরে যেগুলো বরফ ভাসে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলি, তো হিমশৈল। তারপরে আমরা দেখছি পৃষ্ঠ সমুদ্র স্রোত ও গভীর সমুদ্র স্রোত। তো পৃষ্ঠ সমুদ্র স্রোত কোনটা আছে, সমুদ্র তলের উপর দিয়ে প্রবাহিত স্রোত হলো পৃষ্ঠ স্রোত। সমুদ্র তলের উপরে, দেখো আমরা যখন এনভায়রনমেন্ট পড়ি সেখানে যে সমুদ্রটার উপরিভাগ যেটা বলেছে, তো সানলাইট যত দূর আসছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, ফোটন জোন, ঠিক আছে, সানলাইট 200 মিটার পর্যন্ত আসে, তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ফোটন জোন। আর যেগুলো 200 মিটারের নিচে থাকে সেটাকে বলি আমরা কি, ফোটন জোন, ঠিক আছে। এখানে কিন্তু সানলাইট কোনোভাবেই কি হয়, আসতে পারে না। তো এটাকেই আমরা কি মানি, গভীর। তো সমুদ্রতলের উপর দিয়ে প্রবাহিত স্রোত হলো পৃষ্ঠ স্রোত। প্রধানত বায়ু প্রবাহের টানে বা প্রভাবে এই স্রোতের উৎপত্তি ঘটে। তো এই স্রোতের উৎপত্তি কিভাবে ঘটছে, বায়ু প্রবাহের টানে। এর ফলে এর গতিবেগ তুলনামূলক বেশি হয়, ঠিক আছে। গভীর সমুদ্র স্রোত, গভীর সমুদ্র স্তরে 200 থেকে 1000 মিটার গভীরে প্রবাহিত স্রোত। যেগুলো আমরা উপরে দেখতে পাচ্ছি সমুদ্র পৃষ্ঠে যে জলগুলো প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, সেই একই রকম ভাবে যখন গভীর সমুদ্রতে যাবা সেখানেও কি করে, জলটা কিন্তু একইভাবে প্রবাহিত হচ্ছে। তো সমুদ্র জলের ঘনত্বের তারতম্য বা তাপমাত্রার তারতম্য এই স্রোতের সৃষ্টির মূল কারণ। কোথাকার, গভীর সমুদ্র স্রোতের। এখানে কি হয়, এখানে ঘনত্ব, এখানে তো তোমার কাজ করছে বায়ুর প্রবাহ, কিন্তু ভিতরে কি করে কাজ করবে বায়ু প্রবাহটা গভীর সমুদ্র স্রোতের, তো সেখানে থাকে ঘনত্বের তারতম্য। এখানকার ঘনত্ব বেশি আছে এবং এখানকার ঘনত্ব কি আছে, কম আছে। এখনই একটু আগেই আমরা দেখলাম যে লবণের ঘনত্ব যেখানে ধরে নাও এখানে বেশি আছে এবং এখানে কম আছে, তো জলটা কোন দিকে প্রবাহিত হবে, কমের দিকে। এবার কি হচ্ছে, যে তাপমাত্রার তারতম্যই এই স্রোত সৃষ্টির মূল কারণ হয়ে যায়। একটা তো হয়ে গেল তোমার গিয়ে সমুদ্র জলের ঘনত্বের তারতম্য, আর একটা হয়ে যাচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। তাপমাত্রা কেমন, এখানে ধরে নাও এখানকার তাপমাত্রা কি আছে, উষ্ণ আছে, এবং এখানকার তাপমাত্রা কি আছে, শীতল আছে। তো কি হবে, উষ্ণ জল কোন দিকে যাবে, শীতল জলের দিকে। এবার কি হচ্ছে, 3 নম্বরটা বলেছে কুণ্ডলী বা জায়ার। এটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমুদ্রের মাঝ বরাবর বিভিন্ন স্রোত চক্রাকারে আবর্তিত হয়ে কুণ্ডলী বা জায়ার সৃষ্টি করে, যা বিশ্ব জলবায়ুকে গভীরভাবে প্রবাহিত করে। এই জায়ারটা কিভাবে সৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তোমরা যখন ম্যাপে ওশিয়ান কারেন্টস পড়াবো তখন তোমরা এই জিনিসটা বুঝতে পারবে ভালো। তো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, কি কারণে সমুদ্র স্রোতটা সৃষ্টি হচ্ছে সেটা দেখবো। তো প্রথমটা হচ্ছে বায়ু প্রবাহ, যেটাকে আমরা কি বলি, প্ল্যানেটারি উইন্ডসও বলে থাকি। তো সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত নিয়মিত বায়ু জলকণার সঙ্গে ঘর্ষণে জলকে তাড়িয়ে নিয়ে সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটায়। এরা ধরে নাও সমুদ্র আছে, তো সমুদ্রের উপরে কি করছে, এই যে ধরে নাও এগুলো বাতাস আসছে, এগুলো বাতাস কি করছে, জলীয় কণার সাথে কি করে ধাক্কা মারে। এখানে জল যদি ধাক্কা মারে তো এই জলটা কি হবে, সামনে আসবে। তো এইভাবে সামনে আসে, তো সামনে আসে তো কি হয়ে যায়, এটা ঘর্ষণের ফলে সমুদ্র স্রোতের কি হয়ে যায়, উৎপত্তি হয়ে যায়। এখানকার জল এখানে চলে আসলো, এখানকার জল এখানে চলে আসলো, এরকম ভাবে কি হয়ে যায়, তো সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তো কোন বায়ুগুলো এগুলো করতে পারে, এগুলোর মধ্যে আছে তোমার কি আয়ন বায়ু, ট্রেড উইন্ডস, যেটাকে আমরা বলি ট্রেড উইন্ডস। এগুলো লেকচার তোমাদের করানো আছে, ঠিক আছে, গিয়ে দেখতে পারো, দ্বিতীয় অধ্যায়ে করিয়েছি এগুলো। তারপরে কি আছে, পশ্চিমা বায়ু, তারপরে মেরু বায়ু, এগুলো কি করে সৃষ্টিতে সাহায্য করে। আর বায়ু শক্তির মাত্র 2 থেকে 4 শতাংশ, ঠিক আছে, 2 থেকে 4 শতাংশ কি করে স্রোত উৎপত্তিতে মানে সহায়তা করে। যদি 100% থাকলো তাহলে কি হতো, বড় বড় সুনামি চলে আসতো। সুনামি বুঝতে পারছো না, সুনামি কি, 2004-এর সুনামিটা সার্চ করবা, ঠিক আছে, ওখানে বুঝতে পারবে যে সুনামি কি আছে। এবার হচ্ছে তোমার দ্বিতীয়, পৃথিবীর আবর্তন ও করিওলিস বল। তো পৃথিবীর আবর্তন ও করিওলিস বলের ফলে কেমন করে কি হচ্ছে, তো পৃথিবীর আবর্তনে সৃষ্ট করিওলিস বলের প্রভাবে বায়ু ও স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে, এটা আমাদের পৃথিবী হয়ে গেল, এটা হয়ে গেল 0 ডিগ্রি, এটা হয়ে গেল 23.5 ডিগ্রি উত্তর, এটা হয়ে গেল 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা হয়ে গেল 0 ডিগ্রি। এবার কি হচ্ছে এই ক্ষেত্রে, এখানে হচ্ছে যে স্রোত যে থাকে, বায়ু ও স্রোত উত্তর গোলার্ধে, এটা উত্তর গোলার্ধ এবং এটা কি হয়ে গেল দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধে ডান দিকে, এটা উত্তর গোলার্ধ আছে, তো উত্তর গোলার্ধের কি করে ডান দিকে এদিককার বায়ু এরকম করে ঘুরে যায়, ঠিক আছে, এদিককার বায়ু এরকম ভাবে ঘুরে যায়। তো উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে এরকম ভাবে বাঁ দিকে ঘুরে যায়, ঠিক আছে। তো এটিকে কি বলা হয়, ফেরলের সূত্র নামে এটা পরিচিত। আর এটা নিরক্ষরেখায় এই বল শূন্য হয়। এই যে সবচেয়ে যদি জিজ্ঞেস করে যে কোরিওলিস বল শূন্য কোথায় থাকে, তো এটা বলতে পারো নিরক্ষরেখাতে। তো এখানে কি হয়ে যায়, 0 হয়ে যায়। আর সবচেয়ে বেশি কোথায় লাগবে, এখানে উপরে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে মানে 90 ডিগ্রিতে। সবচেয়ে ওই ফোর্সটা বেশি কাজ কোথায় করবে, তো 90 ডিগ্রিতে। এবার দেখে নিচ্ছি সমুদ্র স্রোত সৃষ্টির কারণটা, এটাই তো দেখছি। তো 3 নাম্বারটা দেখে নিচ্ছি, যে কারণের মধ্যে ওদিকে আমরা দুটো দেখলাম, এই স্লাইডে 3টা রয়েছে। তো সমুদ্র জলের উষ্ণতা, লবণতা ও ঘনত্ব। দেখো একই জিনিস বারবার করে ঘুরে ফিরে আসছে, এগুলো তো আমাদেরকে পড়িয়ে দিয়েছি। যে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সমুদ্র জলের উষ্ণতা কমতে থাকে। যেরকম ভাবে এখান থেকে যদি নিরক্ষরেখা, যদি এটা নিরক্ষরেখা হয়ে গেল এবং উপরে কি আছে, উপরে আছে তোমার মেরু অঞ্চল, ঠিক আছে, বা মেরু রেখা। তো এখান থেকে যে জলগুলো যায় মেরু অঞ্চলের দিকে, তো এদিকের টেম্পারেচার কি থাকে, কম থাকে, এদিকের টেম্পারেচার কি থাকে, এদিকে আর বেশি থাকে, এদিকের কি থাকে, কম থাকে। তো এখান থেকে যে মেরু অঞ্চলের দিকে যাবে, তো এখানকার জলগুলো কি আছে, গরম আছে, এখানে গিয়ে জলগুলো কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কিন্তু এখানে যে জলটা ছিল সেটা অলরেডি আগে থেকেই ঠান্ডা ছিল, কিন্তু এই জল যখন যায় সেই জলটাকে একটু মানে তাপমান ওই জলের বাড়িয়ে দেয়। তো উপর দিকে গেলে কি হয়, উষ্ণতা কমতে থাকে, ফলে ঘনত্বের তারতম্য ঘটে। অধিক লবণাক্ত ও ঘন জল অন্তঃস্রোত রূপে এবং কম লবণাক্ত জল বহিঃস্রোত রূপে চলাচল করে। নাম্বার হচ্ছে বরফ গলন ও বৃষ্টিপাত। মেরু অঞ্চলে বরফ গলে অতিরিক্ত জল সমুদ্রে মেশে, এর ফলে জলতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় জল নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হয়। এবার ধরে নাও এটা মেরু অঞ্চল আছে, উপরটা কি আছে, এটা মেরু অঞ্চল হয়ে গেল।
তো এখানে জলগুলো কি অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে, বরফে পরিণত হয়ে আছে। এবার যখনই টেম্পারেচার এখানকার মানে বৃদ্ধি পায় তো কি হয়ে যায়, এই জলগুলো গলে যায়। এই জলগুলো গলে গেলে কি হবে, তো এই জলগুলো পরিমাণে বৃদ্ধি পাবে। এবার এই পরিমাণে বৃদ্ধি যদি পায় জলগুলো, তাহলে এই জলগুলো কোন দিকে বয়ে আসবে, তো নিরক্ষরেখার দিকে বয়ে আসবে, সেটাই এখানে বলা হয়েছে। এবার উপকূলের আকৃতি। উপকূলের আকৃতি ও বৈশিষ্ট্য সমুদ্র স্রোতের দিক পরিবর্তনে এবং নির্দিষ্ট খাতে প্রবাহিত হতে বাধ্য করতে প্রধান ভূমিকা নেয়। তো এটা হয়ে গেল তোমার গিয়ে উপকূলের আকৃতির ভূমিকা। এবার দেখে নিচ্ছি উষ্ণ ও শীতল স্রোতের তুলনা, ওয়ার্ম কারেন্ট অ্যান্ড কোল্ড কারেন্ট। তো ক্রান্তীয় ও উপক্রান্তীয় সমুদ্র অঞ্চলে এগুলোর উৎপত্তি হয়। শীতল স্রোত কি হয়, উচ্চ অক্ষাংশ ও মেরু সমুদ্র অঞ্চলে এটার জন্ম হয়। জলের প্রকৃতি, তো প্রবাহিত অঞ্চলের জলের উষ্ণতা অপেক্ষা উষ্ণতর হয়। ঠিক আছে, প্রবাহিত যে জলটা প্রবাহিত হচ্ছে, ধরে নাও এই জলটার ধরে নাও 15 ডিগ্রি আছে তাপমান, 15 ডিগ্রি সেলসিয়াস। এবার কি হচ্ছে, যে এই যে উষ্ণ স্রোত আছে, এটা কি আছে তোমার গিয়ে ধরে নাও 17 ডিগ্রি। তো এর কম্পেয়ারে এটা কি আছে, উষ্ণ স্রোতটা, এর কম্পেয়ারে কি আছে, তো গরম আছে। তো ওটাই বলেছে যে প্রবাহিত অঞ্চলের জলের উষ্ণতা অপেক্ষা উষ্ণতর থাকে, এবং শীতল স্রোতে কি হয়, তো প্রবাহিত অঞ্চলের জলের উষ্ণতা অপেক্ষাকৃত শীতলতর থাকে। তো শীতল স্রোতে কি হয়, এখানকার ধরে নাও নর্মাল টেম্পারেচার কত আছে, 15 ডিগ্রি। এবার শীতল স্রোত ধরে নাও তোমার গিয়ে হয়ে গেল 13 ডিগ্রি। তো এটা কি হয়ে গেল, নর্মাল কন্ডিশন থেকে কম আছে বলে একে কি বললাম, কোল্ড কারেন্ট। আর নর্মাল কন্ডিশন থেকে বেশি হয়ে গেলে সেটাকে আমরা কি বলি, তো ওয়ার্ম কারেন্ট। এবার জলবায়ুর উপর এগুলোর কি প্রভাব পড়ছে, তো সংশ্লিষ্ট অঞ্চলের তাপমাত্রা বাড়ায়, যেটা দিয়ে প্রবাহিত হয় এই ওয়ার্ম কারেন্ট গুলো, সেই জায়গার তাপমাত্রাটা বাড়িয়ে দেয়। এবং উচ্চ অক্ষাংশ অঞ্চলে বরফ জমতে দেয় না, যেগুলো উচ্চ অক্ষাংশ আছে সেগুলোতে কিন্তু বরফ জমতে দেয় না। আর শীতল স্রোত তার উল্টো হবে, এখানে কি করবে, তাপমাত্রা কমবে এবং যে তোমার আছে বরফগুলো জমতে সাহায্য করবে, এবং এখানে মনোরম বা কুয়াশাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। এবার দেখো এখানে হট কারেন্টস এন্ড কোল্ড কারেন্টস দেওয়া আছে, সেগুলো দেখে নাও। এরপরে একটা লেকচার নিয়ে আসবো একদম পুরো ম্যাপের মাধ্যমে, তো তোমাদেরকে ওখানে ভালো করেই দেখাবো। তো এখানে দেখে নাও, বিশ্ব মানচিত্রে সমুদ্র স্রোতের প্রবাহ। সমুদ্র স্রোত সারা বিশ্বে তাপ শক্তি বিতরণে বিশাল ভূমিকা পালন করে। তো সমুদ্র স্রোত থেকে কি করে, সারা বিশ্ব থেকে কি করে, তাপ শক্তি, তাপ থেকে হিট থেকে যে শক্তিটা মানে তৈরি করে, সেটার মানে বিশাল ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে হয় যে উত্তর ও দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু, উত্তর ও দক্ষিণ গোলার্ধে কি করে, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর প্রভাবে এই স্রোতগুলি নির্দিষ্ট চক্রে আবর্তিত হয়। এই যে চক্রের কথাটা বলা হয়েছে, ঠিক আছে, এই যে চক্রটা তৈরি হচ্ছে, ঠিক আছে। ভারত মহাসাগরে মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক। ভারতে কি থাকে, ভারতের মহাসাগরে যে ইন্ডিয়ান ওশিয়ান আছে, এটা কি আছে আমাদের হিন্দ মহাসাগর, ঠিক আছে। এটা হয়ে গেল সাউথ ইন্ডিয়ান, তো এটা হয়ে গেল আমাদের গিয়ে ইন্ডিয়ান ওশিয়ান, হিন্দ মহাসাগর। তো এই হিন্দ মহাসাগরে কি হয়, তো এখানে ভারত মহাসাগরে মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক সর্বাধিক এখানে থাকে। আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক কোনটা আছে, এটা হয়ে গেল তোমার সাউথ আটলান্টিক, এবং সরি এটা হয়ে গেল তোমার নর্থ আটলান্টিক, এবং এটা হয়ে গেল তোমার গিয়ে সাউথ আটলান্টিক। সবচেয়ে লবণের যে লবণটা পড়াচ্ছিলাম, যে লবণের ডেনসিটিটা সবচেয়ে বেশি কোথায় আছে, তো এটা পাবে তোমরা আটলান্টিক ওসিয়ানে। এখানকার যে যে ইগুলো আছে, জলগুলো আছে, এখানকার জলগুলো পুরো মহাসাগরের মধ্যে, পুরো সাগর মহাসাগরে যতটা রয়েছে, তার থেকে সবচেয়ে বেশি লবণাক্ত জল এখানকারই আছে। আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত এবং ক্যানারি স্রোত উল্লেখযোগ্য। তো এখানে দেখো আটলান্টিক ওশিয়ানে কি আছে, ক্যানারি স্রোতের কথা বলা হয়েছে। এখানে দেখো এই রয়েছে তোমাদের ক্যানারি স্রোত। তো ক্যানারি স্রোত যেটা দেখিয়েছে সেটা কি আছে, রেড গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে হট কারেন্টস, আর যেগুলো তোমার ব্লু আছে এগুলো কি আছে, এগুলো আছে কোল্ড কারেন্টস, মানে ঠান্ডা, আর এটা কি আছে, গরম। তো আটলান্টিক উপসাগরীয় স্রোত এবং ক্যানারি স্রোত, তো এটা হয়ে গেল তোমাদের গিয়ে নর্থ ইকুয়েটোরিয়াল, আর এটা হয়ে গেল তোমাদের গিয়ে নর্থ আটলান্টিক ড্রিফট।
তো এই যে নর্থ আটলান্টিক ড্রিফট এবং ক্যানারি ধারা আছে, এই দুটো জল ধারার ব্যাপারে এখানে বলছে। হিমশৈল ও মৎস্য ক্ষেত্রের সৃষ্টিতে শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থল গুরুত্ব অপরিসীম। এবার কি হচ্ছে দেখো, এখানে এটা কি আছে, গালফ স্ট্রিম, এটা কি আছে, গরম জলের ধারা। দাঁড়াও এক সেকেন্ড ক্লিন করতে দাও। দেখো এটা কি আছে, তো এটা আছে তোমার গিয়ে গরম উষ্ণ সমুদ্র স্রোত, আর এটা হয়ে গেল তোমার গিয়ে শীতল সমুদ্র স্রোত। এই দুটোর যেখানে মিলন হয় সেখানে কি মানে এখানে যেখানে মিলন হয় সেখানে কি ধোঁয়াশা, মানে ধোঁয়াকারের মতো ওখানে দেখতে হয়, এবং মানে এক জায়গা থেকে অন্য জায়গা দেখতে পাওয়া যায় না, এতটা মানে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, সেই জায়গাটা ধুন্দলা হয়ে যায়। আর এখানে সবচেয়ে বেশি মৎস্যগুলো পাওয়া যায়, মাছগুলো সবচেয়ে বেশি মাছগুলো এখানে পাওয়া যায়, যেখানে ঠান্ডা গরম, আর যেখানে ঠান্ডা কি হয় জলের, মানে গরম এবং ঠান্ডা জলের যেখানে মিলন স্থল, সেখানে প্রচুর পরিমাণে তোমার গিয়ে মাছগুলো পাওয়া যায়। আর এই জায়গাটাকে কি বলা হয়, তো এই জায়গাটাকে তোমাদেরকে কি বলেছিলাম, সিজগি, মনে আছে? তো ধন্যবাদ, আজকে লেকচারে এই পর্যন্তই। এটা ছিল আমাদের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আমরা কালকে নিয়ে আসবো। তো লেকচারটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে। ফিডব্যাক দিচ্ছ না তোমরা, কি ব্যাপার, তোমাদের লেকচারটা কি ভালো লাগছে না? যদি ভালো না লাগে তাহলে তোমরা ডিসলাইক করো, তাহলে আমি বুঝতে পারবো যে লেকচার তোমাদেরকে ভালো লাগছে না। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দাও। এত কঞ্জুসি করে তোমরা যাচ্ছ কোথায়? রিলসে তো খুব তোমরা লাইক করো, কিন্তু পড়াশোনার যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোতে তোমরা কিন্তু আহ মানে লাইক করো না, কি ব্যাপার আছে? অবশ্যই লাইক করবে এবং নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।